আফগান তালেবান সরকারের বিরুদ্ধে প্রকাশ্য যুদ্ধ ঘোষণা করেছেন পাকিস্তান। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ এক পোস্টে এ ঘোষণা দিয়েছেন। এর আগে বৃহস্পতিবার রাতে আফগান বাহিনী পাকিস্তানি সেনাদের উপর আক্রমণ চালায়। তালেবান প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করে ওই হামলায় ৫৫ জন পাকিস্তানি সেনা নিহত হয়েছে। এরপরই পাল্টা হামলা চালায় পাকিস্তান। দেশটি দাবি করেছে এখন পর্যন্ত ১৩৩ জন আফগান তালেবান নিহত এবং ২০০ জনেরও বেশি আহত হয়েছেন। বিস্তারিত মনিরুজ্জামান বাবুর প্রতিবেদনে। আবারও অশান্ত পাক আফগান সীমান্ত। বৃহস্পতিবার রাতে পাকিস্তানের আফগান সীমান্তবর্তী ডুরান লাইনে অবস্থিত পাক সেনা চৌকিগুলো লক্ষ্য করে অতর্কিত হামলা চালায় আফগান বাহিনী। এতে বেশ কয়েকজন পাকিস্তানি সেনাকে হত্যা এবং কয়েকজনকে অপহরণ করার দাবি করে আফগান সেনারা। এছাড়া তালেবান প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে তারা বেশ কিছু পাকিস্তানি সামরিক পোস্ট এবং ঘাঁটি দখল করেছে। এরপরই আফগানিস্তানের কাবুল, কান্দাহার ও পাকতিয়া শহরে পাল্টা হামলা চালায় পাকিস্তান। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ আফগানিস্তানের বিরুদ্ধে প্রকাশ্য যুদ্ধ ঘোষণা করে সামাজিক মাধ্যম এক্সে পোস্ট দিয়েছেন। পাক প্রতিরক্ষামন্ত্রী বলেন, পাকিস্তান সরাসরি এবং বন্ধুত্বপূর্ণ দেশগুলোর মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক রাখার সর্বোচ্চ চেষ্টা করেছে। তিনি আরও বলেন, তাদের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। এখন এটি পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে প্রকাশ্য যুদ্ধ। পাকিস্তানের প্রধানমন্ত্রীর মুখপাত্র মোশাররফ জাইদি এক্স পোস্টে জানিয়েছেন, পাকিস্তানি বাহিনীর অভিযানে এ পর্যন্ত অনেক আফগান তালেবান নিহত হয়েছেন। এছাড়া তাদের হামলায় তালেবানের অনেকগুলো সামরিক পোস্ট ধ্বংস ও দখল করা হয়েছে। এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেছেন, তার দেশের বাহিনী যে কোনো আগ্রাসী উদ্দেশ্য নস্যাৎ করতে সম্পূর্ণ সক্ষম। গেল অক্টোবরে সীমান্তে প্রাণঘাতী সংঘর্ষের পর দুই দেশ একটি যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল, কিন্তু সাম্প্রতিক দিনগুলোতে আবারও লড়াই শুরু হয়। মনিরুজ্জামান বাবু, ৭১। নতুন সরকার গঠনের জন্য আগামী ৫ই মার্চ ভোট দেবে নেপালের জনগণ। ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে তরুণ নেতৃত্বাধীনদের নেতৃত্বে রক্তক্ষয়ী দুর্নীতি বিরোধী আন্দোলনে সরকার পতনের পর এটাই হবে দেশটির প্রথম সাধারণ নির্বাচন। সরকার পতনের পর থেকে দেশটির সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কির নেতৃত্বে একটি অন্তর্বর্তী সরকারের অধীনে পরিচালিত হচ্ছে, যারা ৬ মাসের মধ্যে নতুন নির্বাচন আয়োজন ও ক্ষমতা হস্তান্তরের প্রতিশ্রুতি দিয়েছিল। বিস্তারিত মনিরুজ্জামান বাবুর আরও একটি প্রতিবেদনে। নেপালের সংসদের নিম্নকক্ষ প্রতিনিধি সভার নির্বাচনে এবার প্রায় ১,৯০,০০,০০০ মানুষ ভোট দেবেন। তাদের মধ্যে ৮ লাখ ভোটার রয়েছেন যারা এবারই ভোটার হয়েছেন। ফার্স্ট পাস্ট দ্য পোস্ট এফটিপি এবং আনুপাতিক প্রতিনিধিত্ব পিআর, এই দুই পদ্ধতির সমন্বয়ে ২৭৫ জন সংসদ সদস্য নির্বাচিত হবেন। ৩,৪০০ জনের বেশি প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এবার, যাদের মধ্যে সহস্রাধিক প্রার্থীর বয়স ৪০ বছরের নিচে। নেপালের বর্তমানে একটি মিশ্র নির্বাচনী ব্যবস্থা রয়েছে, যা ২০১৫ সালের সংবিধানের মাধ্যমে প্রবর্তিত হয়। প্রথম পদ্ধতিকে বলা হয় ফার্স্ট পাস্ট দ্য পোস্ট, যেখানে যে প্রার্থী সর্বাধিক ভোট পান তিনি আসনটি জয় করেন। দ্বিতীয়টি হল আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি পিআর, যাতে একটি রাজনৈতিক দলের প্রাপ্ত ভোটের অনুপাত বিবেচনায় নেওয়া হয়। মোট ১৬৫টি আসন এফটিপি পদ্ধতিতে এবং বাকি ১১০টি আসন পিআর পদ্ধতিতে নির্বাচিত হবে। এবারের নির্বাচনে কয়েকটি রাজনৈতিক দল ও নেতার উপর সবার নজর রয়েছে। তাদের একজন ৩৫ বছর বয়সী বালেন্দ্র শাহ, যিনি নেপালের রাজধানী কাঠমান্ডুর মেয়র ছিলেন। বালেন নামে সুপরিচিত এই সাবেক র্যাপার ঝাঁপা ৫ আসনে সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির বিরুদ্ধে লড়ছেন। ভোটের মাঠে অন্য প্রধান খেলোয়াড়দের মধ্যে রয়েছে কেপি শর্মা ওলির দল কমিউনিস্ট পার্টি অব নেপাল ইউএমএল, যারা গত নির্বাচনে সর্বাধিক আসন জিতেছিল। বেশিরভাগ রাজনৈতিক দল তাদের ইশতেহারে সুশাসন, দুর্নীতির বিরুদ্ধে লড়াই এবং কর্মসংস্থান বাড়ানোর উপর জোর দিয়েছে, যাকে আগের সরকার পতনের পেছনের ক্ষোভের প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে।
নেপালের নির্বাচন কমিশন জানিয়েছে সারা দেশ থেকে ব্যালট বাক্স সংগ্রহের ২৪ ঘন্টার মধ্যে সরাসরি ভোটের ১৬৫টি আসনের ফল প্রকাশ করা হবে। সাধারণত এই প্রক্রিয়ায় একদিন সময় লাগে। মনিরুজ্জামান বাবু, ৭১। বিশ্বজুড়ে ডেঙ্গুর প্রাদুর্ভাব বাড়তে থাকায় ভারতের একটি সম্ভাবনাময় টিকা এখন চূড়ান্ত পর্যায়ের পরীক্ষায় প্রবেশ করেছে। এক ডোজের এই প্রথম দিকের কার্যকর ডেঙ্গু টিকাগুলোর একটি হতে পারে বলে আশা করা হচ্ছে। ভারতের ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান প্যানাকা বায়োটেক প্রায় ১৫ বছর ধরে ডেঙ্গিয়ল নামে টিকাটি উন্নয়নে কাজ করছে। বর্তমানে টিকাটি তৃতীয় বা ফেজ 3 ক্লিনিক্যাল ট্রায়ালে রয়েছে। দেশজুড়ে ১০,০০০-এর বেশি স্বেচ্ছাসেবী এই গবেষণায় অংশ নিয়েছেন। পরীক্ষাটি তদারকি করছে ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চ। ফল অনুকূল হলে আগামী বছরে টিকাটি বাজারে আনার লক্ষ্য রয়েছে। WHO জানিয়েছে বর্তমানে বিশ্বের প্রায় অর্ধেক মানুষ ডেঙ্গুর ঝুঁকিতে রয়েছে। প্রতি বছর ১০ থেকে ৪০ কোটি সংক্রমণ ঘটে। ২০২১ সালের পর থেকে শুধু ভারতেই ১০ লাখের বেশি সংক্রমণ ও অন্তত ১,৫০০ জনের মৃত্যুর রেকর্ড করা হয়েছে। মধ্যপ্রাচ্যে আবারও যুদ্ধের শঙ্কা। কূটনৈতিক টেবিলে যুক্তরাষ্ট্র ইরান আলোচনা চললেও সমান্তরালে চলছে সামরিক শক্তি প্রদর্শন। জেনেভায় উচ্চ পর্যায়ের পরমাণু আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতির দাবি করা হলেও ইরানকে ৩টি পারমাণবিক কেন্দ্র ভেঙে ফেলার কঠোর শর্ত দিয়েছে ওয়াশিংটন। চুক্তি না হলে সামরিক ব্যবস্থার হুঁশিয়ারিও দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। বিস্তারিত জানাচ্ছেন চৈতি সরোয়ার। সুইজারল্যান্ডের জেনেভায় ওমানের মধ্যস্থতায় অনুষ্ঠিত হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের পরোক্ষ উচ্চ পর্যায়ের বৈঠক। মধ্যস্থতাকারীর ভূমিকায় থাকা ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল বুসাইদি জানিয়েছেন, আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে, তবে এখনও চূড়ান্ত সমঝোতায় পৌঁছানো যায়নি। ইরানি প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। সাংবাদিকদের তিনি জানান, কিছু বিষয়ে সমঝোতা হয়েছে, কিন্তু গুরুত্বপূর্ণ ইস্যুতে মতপার্থক্য রয়ে গেছে। আগামী সপ্তাহে ভিয়েনায় কারিগরি পর্যায়ের বৈঠক হওয়ার কথা রয়েছে। দীর্ঘ ও নিবিড় এই আলোচনায় আমরা ভালো অগ্রগতি করেছি এবং পারমাণবিক ইস্যু ও নিষেধাজ্ঞা নিয়ে গুরুত্ব সহকারে এগিয়েছে। কিছু বিষয়ে আমরা সমঝোতার খুব কাছাকাছি, তবে কিছু বিষয়ে এখনো মতপার্থক্য রয়েছে। নিষেধাজ্ঞা প্রত্যাহার নিয়ে আমাদের প্রত্যাশা ও দাবি স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। পরবর্তী বৈঠকে এ বিষয়ে আরও বিস্তারিত আলোচনা হবে। মার্কিন সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী আলোচনায় যুক্তরাষ্ট্র ইরানকে তাদের 3টি প্রধান পারমাণবিক স্থাপনা ভেঙে ফেলার শর্ত দিয়েছে। শুধু স্থাপনা বন্ধ নয়, সমৃদ্ধকরণকৃত সব ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করার দাবিও জানানো হয়েছে। তবে চিকিৎসা ও গবেষণার প্রয়োজনে সীমিত পরিসরে সমৃদ্ধকরণের সুযোগ দেওয়া হতে পারে। এর বিনিময়ে ইরানের ওপর আরোপিত কিছু অর্থনৈতিক নিষেধাজ্ঞা শিথিলের প্রস্তাব রয়েছে। এদিকে ইতোমধ্যে একাধিক বিমানবাহী রণতরী ও যুদ্ধজাহাজ মোতায়েন করা হয়েছে। শিগগিরই সেখানে যোগ দেবে বিশ্বের অন্যতম বৃহৎ রণতরী USS জেরাল্ড আর ফোর্ড। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, ইরান চুক্তিতে না এলে সামরিক ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে তেহরানও স্পষ্ট করে জানিয়েছে, যে কোনো হামলার জবাব হবে কঠোর ও ভয়াবহ। সব মিলিয়ে সমঝোতা না সংঘাত, দুই সম্ভাবনাই এখন টেবিলে। জেনেভার আলোচনা আপাতত কূটনীতির পথ খোলা রাখলেও একই সাথে বাড়ছে সামরিক প্রস্তুতিও। আগামী সপ্তাহের বৈঠকই হয়তো নির্ধারণ করবে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ। চৈতি সরোয়ার, ৭১। ইরানের উপর যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলা নিয়ে এখন বিশ্বজুড়ে চলছে বিশ্লেষণ। তবে একটি বিষয় নিশ্চিত, যদি যুদ্ধ শুরু হয় তবে তাতে কোনোভাবেই মার্কিন স্থলবাহিনীর অংশগ্রহণ বা দেশ দখলের মতো ঘটনা ঘটবে না। যুক্তরাষ্ট্র চাইবে ইরানের শীর্ষ নেতৃত্ব এবং দমনমূলক ব্যবস্থাকে গুঁড়িয়ে দিতে। কিন্তু প্রশ্ন হলো, এরপর যুক্তরাষ্ট্রের ভূমিকাই বা কী হবে, আর কেমন হবে ইরানের যুদ্ধ পরবর্তী অবস্থা? শারমিন স্বপ্নার প্রতিবেদন। মধ্যপ্রাচ্যে বিমানবাহী রণতরী ও অত্যাধুনিক সামরিক সরঞ্জাম ইঙ্গিত দিচ্ছে যে যুক্তরাষ্ট্র ইরাক যুদ্ধের মতো বিরাট বড় ভুল আর করতে চায় না। যুক্তরাষ্ট্র চায় ইরানের শীর্ষ নেতৃত্ব এবং দমনমূলক ব্যবস্থাকে গুঁড়িয়ে দিতে। তারপর পরিস্থিতির তাস যেদিকেই মোড় নিক না কেন, তাতে ওয়াশিংটনের মাথা ব্যথা থাকবে সামান্যই। এ পরিস্থিতিতে যুদ্ধ হলে কি ঘটতে পারে ইরানে?
অধিকাংশ ইরানি নাগরিক একটি গণতান্ত্রিক প্রজাতন্ত্রের স্বপ্ন দেখেন, তবে কেবল বিমান হামলার মাধ্যমে শাসন ব্যবস্থার পতন ঘটালে গণতন্ত্র আসার সম্ভাবনা সবচেয়ে কম। যুদ্ধের ফলে যে প্রাতিষ্ঠানিক শূন্যতা, অর্থনৈতিক বিপর্যয় এবং অবকাঠামোগত ধ্বংসস্তূপ তৈরি হবে তা কাটিয়ে উঠতে বিদেশের কোনো অর্থ সহায়তা মিলবে না। এমনকি যুদ্ধ পরবর্তী ইরান নিয়ে কোনো গোছানো পরিকল্পনাও বর্তমান মার্কিন প্রশাসনের কাছে নেই। যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের কেউ কেউ শাহ রেজা পাহলভিকে সিংহাসনে বসানোর চিন্তা করতে পারেন, কিন্তু পাহলভিকে তেহরানের মসনদে টিকিয়ে রাখতে যে বিপুল পরিমাণ বিদেশি সামরিক সাহায্যের প্রয়োজন হবে তা দিতে এখন কেউ ইচ্ছুক নয়। তাছাড়া প্রবাসীদের মাঝে তার জনপ্রিয়তা থাকলেও খোদ ইরানের ভেতরে তার প্রতি জনসমর্থন যৎসামান্য। গণতন্ত্র বা রাজতন্ত্রের চেয়েও বেশি সম্ভাবনা রয়েছে একটি গৃহযুদ্ধ বা রাষ্ট্র কাঠামো পুরোপুরি ভেঙে পড়ার। সিরিয়ার আহমেদ আল শারা বা ভেনেজুয়েলার বর্তমান পরিস্থিতির দিকে তাকালে বোঝা যায় যুক্তরাষ্ট্র যে কোনো মূল্যে স্থিতিশীলতা চায়। আবার উপসাগরীয় দেশগুলো কোনোভাবেই চায় না আরেকটি অস্থিতিশীল ইরান লাখ লাখ শরণার্থী আর সন্ত্রাসবাদের জন্ম দিক, যা পুরো মধ্যপ্রাচ্যের তেল বাণিজ্য এবং ইরাক সিরিয়ার নিরাপত্তাকে হুমকির মুখে ফেলবে। ইরানের শাসন ব্যবস্থার পতন ঘটলে সবচেয়ে শক্তিশালী ও সুসংগঠিত শক্তি হিসেবে আবির্ভূত হতে পারে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC। বিশৃঙ্খল পরিস্থিতির সুযোগ নিয়ে তারা ক্ষমতা দখল করতে পারে। এক্ষেত্রে একটি অদ্ভুত সমীকরণ তৈরি হতে পারে। IRGC নেতৃত্বাধীন ইরান হয়তো সৌদি আরবের বর্তমান ব্যবস্থার মতো হয়ে উঠবে, অর্থাৎ যেখানে ধর্মীয় গোঁড়ামি কম থাকবে কিন্তু শাসন ব্যবস্থা হবে কঠোর স্বৈরাচারী। যদি মার্কিন হামলা কেবল পারমাণবিক কেন্দ্র এবং কিছু শীর্ষ নেতাকে হত্যার মাঝে সীমাবদ্ধ থাকে, তবে তা গত বছরের 12 দিনের যুদ্ধের মতোই হবে। শেষ পর্যন্ত ট্রাম্প হয়তো বড় কোনো বিপর্যয় ছাড়া অভিযান শেষ করে বিজয় ঘোষণা করবেন, কিন্তু ইরান ও মধ্যপ্রাচ্যের সাধারণ মানুষকে বছরের পর বছর সেই যুদ্ধের ধ্বংসযজ্ঞ বয়ে বেড়াতে হবে। শারমিন স্বপ্না, 71। গাজার দুটি জায়গায় ইসরায়েলের সেনাবাহিনীর হামলায় নতুন করে 5 ফিলিস্তিনি নিহত হয়েছে। গাজা উপত্যকার মধ্যাঞ্চলীয় বুরেজ শরণার্থী শিবির ও দক্ষিণের খান ইউনিসের আল মাওয়াসি এলাকায় দুটি পুলিশ চেকপোস্টে এ হামলা চালায় IDF। খান ইউনিসের নাসের হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে সেখানে হামলার পর 3 জনের মরদেহ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এছাড়া আহত অবস্থায় আরও 7 জন ভর্তি হন হাসপাতালে। এদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর। জানা গেছে আল মাওয়াসির যে পুলিশ চেকপয়েন্টে হামলা চালানো হয়েছে সেটি ইসরায়েলের সামরিক নিয়ন্ত্রণাধীন এলাকার বাইরে। এদিকে গাজার মধ্যাঞ্চলের বুরেজ শরণার্থী শিবিরে এদিন ড্রোন হামলা চালায় ইসরায়েলের সেনারা। এতে 2 জন নিহত, বেশ কয়েকজন আহত হন। এসব ঘটনাকে যুদ্ধবিরতির স্পষ্ট লঙ্ঘন উল্লেখ করে তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। বিশ্ব অর্থনৈতিক ফোরামের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা বর্জে ব্রেন্দ্রে পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার পদত্যাগের ঘোষণা দেন তিনি। যুক্তরাষ্ট্রে দণ্ডিত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনের সঙ্গে যোগাযোগের তথ্য প্রকাশ্যে আসার পর বিতর্ক ও সমালোচনার মুখে পড়েন ব্রেন্দ্রে। এর জেরেই তিনি WEF এর দায়িত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। তবে তার পদত্যাগপত্রে এপস্টেইনের কোনো প্রসঙ্গ উল্লেখ নেই। সম্প্রতি যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের প্রকাশিত নথিতে দেখা যায় ইমেল ও খুদে বার্তা পাঠিয়ে নিয়মিত এপস্টেইনের সাথে যোগাযোগ রাখতেন ব্রেন্দ্রে। এছাড়া তাদের মধ্যে 3টি ব্যবসায়িক নৈশভোজও হয়েছিল। এদিকে 2017 সালে WEF এর প্রেসিডেন্ট হন নরওয়ের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী। সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন কংগ্রেসের একটি প্যানেলকে দেয়া সাক্ষ্যে বলেছেন, দণ্ডিত যৌন নিপীড়ক জেফ্রি এপস্টেইনের অপরাধ সম্বন্ধে আগে তার কোনো ধারণাই ছিল না। কুখ্যাত এই যৌন নিপীড়কের সাথে অতীত সংশ্লিষ্টতা থাকায় মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে প্রশ্নের মুখোমুখি করতেও আইন প্রণেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। এপস্টেইন নিয়ে তদন্ত কমিটির কয়েক ঘন্টা রুদ্ধদ্বার শুনানিতে সাক্ষ্য দেওয়ার পর হিলারি এ ঘটনার সত্যতা উদ্ঘাটনের দাবি জানান। শুক্রবার তার স্বামী সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টনেরও সাক্ষ্য দেওয়ার কথা রয়েছে। এই দম্পতি এর আগে এপস্টেইন মামলার তদন্ত কমিটির পরোয়ানাকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত আখ্যা দিয়ে অগ্রাহ্য করেছিলেন, কিন্তু পরে তারা সাক্ষ্য দিতে রাজি হন। এর ফলে তাদের কংগ্রেস অবমাননার দায়ে অভিযুক্ত হওয়ার যে সম্ভাবনা তৈরি হয়েছিল তা আপাতত আর নেই। ক্লিন্টন দম্পতি ও ট্রাম্প এপস্টেইনের সঙ্গে অতীতে সম্পর্ক থাকার কথা স্বীকার করলেও কোনো অন্যায় করার কথা অস্বীকার করে আসছেন।
ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসন দেশটিতে আগাম নির্বাচনের ঘোষণা দিয়েছেন। তিনি বলেন আগামী 4 বছর তার দেশের জন্য ভাগ্য নির্ধারক হতে যাচ্ছে। গ্রিনল্যান্ড ইস্যুটি এখন ডেনমার্কের রাজনীতির কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে। প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসন পার্লামেন্টে দেওয়া ভাষণে বলেন ডেনিশ ও ইউরোপীয় হিসেবে দেশটির মানুষকে নিজের পায়ে দাঁড়াতে হবে। এছাড়া যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ককেও নতুন করে সংজ্ঞায়িত করতে হবে বলে মন্তব্য করেন তিনি। নিরাপত্তার বিষয়টি অনেক বছর ধরেই ডেনমার্কের রাজনীতির ভিত্তি হয়েছিল, আগামীতেও তাই থাকবে। আমি আপনাদের প্রধানমন্ত্রী হিসেবে থাকব কিনা তা নির্ভর করছে আপনারা সোশ্যাল ডেমোক্রেটদের কতটা শক্তিশালী ম্যান্ডেট দেবেন সেটার উপর। দর্শক, এই ছিল এখনকার আয়োজনে। বিশ্বের আরো নতুন কিছু খবর ও বিশ্লেষণে দুপুর 1টায় আবারও হাজির হবে বিশ্বযোগ। চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। থাকুন 71-এর সাথে।